ঝিলের কথা মতো সাক্ষ্য চৈতিকেই বিয়ে করে এবং ঝিল এদিকে তাদের বিয়েটা নিচে দাঁড়িয়ে সম্পন্ন করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিলকে সাজিয়ে ঝিলের বন্ধুরা যখনই বার হতে যাবে তখনই সেখানে মিলি চলে আসে। মিলি এসে ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল, তুই তো ব্যাঙ্গালোরে যাচ্ছিলিস, তাহলে তোর কি এমন হলো যে তুই এখানে এসে এইভাবে সেজে যাচ্ছিস? কোথায় যাবি? তখনই ঝিল বলে যে আমার সাক্ষ্যর সাথে একটা ডিল হয়েছে, তাই সাক্ষ্যর কথা মতো আমি এই সেজে তার বিয়েতে যাব এবং আমি নিজে দাঁড়িয়ে তার বিয়েটা সম্পন্ন করব। এরপর দেখা যায় ঝিলের বন্ধুরা ঝিলকে নিয়ে সাক্ষর বাড়িতে চলে আসে। ঝিল তখন সেখানে গিয়ে তার বন্ধুদের সাথে কথা বলছিল। এদিকে তখন সাক্ষর মা অতিথি আপ্যায়ন করছিল এবং তখনই লক্ষ্য করে যে ঝিল সেখানে দাঁড়িয়ে আছে। তখন সাক্ষর মা অবাক হয়ে যায় এবং ঝিলকে ডাক দেয়। এদিকে তখন সাক্ষর মা ঝিলের কাছে এসে ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল, তুই তো ব্যাঙ্গালোরে যাচ্ছিলিস, তাহলে তুই এখানে এইভাবে সেজে এখানে কেন এসেছিস? তুই কি এখানে এসে কোনো গণ্ডগোল পাকানোর জন্য এসেছিস নাকি? তখন ঝিল কোনো কথারই উত্তর দিতে পারে না। ঠিক সেই সময়ই দেখা যায় ঝিলের বোন মিলি সেখানে চলে আসে আর মিলি বলে ওঠে, কেন বড় মাম্মি, তোমার ছেলে সাক্ষ্যকেই জিজ্ঞাসা করো না, সাক্ষ্য কেন ঝিলকে এখানে আসতে বলেছে? ঝিলকে তো ও এভাবেই সেজে এখানে আসতে বলেছে। ঝিলের সাথে নাকি সাক্ষ্যর কি একটা ডিল ছিল। তখন এই কথা শুনে তো ঝিলের মাও অবাক হয়ে যায় আর সেই মুহূর্তে সেখানে চলে আসে সাক্ষ্য। সাক্ষ্য এসে তখন তার মাকে বলে, হ্যাঁ মা, আমি ঝিলকে এখানে আসতে বলেছি আর ঝিলকেই আমি সেজে আসতে বলেছিলাম। তখন এই কথা শুনে তো সাক্ষর মা অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে কেন? তখন সাক্ষ্য কোনো কথাই বলে না। এরপর দেখা যায় যে সাক্ষ্য ও চৈতি দুজনেই বিয়ের মণ্ডপে বসে আছে। এরপর বিয়ের কাজকর্ম শুরু হয়ে যায়। এরপর পুরোহিত মশাইয়ের কথা মতো সাক্ষ্য চৈতির মাথায় সিঁদুরটা পরিয়ে দেয়। এদিকে তখন ঝিল পাশে দাঁড়িয়ে তাদের বিয়েটা দেখছিল। হঠাৎই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে তার পুরনো কথাগুলো ভাবতে থাকে। এরপর সে কাউকে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসে এবং সে কান্না করতে থাকে। তার বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠছিল। সে কিছুই বলতে পারছিল না। সে শুধু মনে মনে সাক্ষ্যর কথাই বলছিল। সাক্ষ্য যখন তারকে যাওয়া থেকে আটকেছিল সেই কথাগুলোই সে মনে করছিল এবং তার বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল। এইদিকে তখন দূর থেকে সাক্ষ্য ও চৈতি ঝিলকে লক্ষ্য করছিল। ঝিল সেখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে তখন আমরা ঝিলের বন্ধুদের দেখতে পাচ্ছি। ঝিলের বন্ধুরা ঝিলকে খুঁজে বেড়াচ্ছে। তারা চারিদিকে খুঁজে চলেছে কিন্তু ঝিলকে খুঁজে পাচ্ছে না। তখন তারা বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে ঝিল এক সাইডে দাঁড়িয়ে সে কান্না করছে। সে বসে পড়েছে। এদিকে তখন তার বন্ধুরা ঝিলের কাছে ছুটে যায় এবং ঝিলকে জিজ্ঞাসা করে, ঝিল, তোর কি হয়েছে? তুই এভাবে কেন কান্না করছিস? তুই তো জানিস তুই সাক্ষ্যকে ভালোবাসিস, তাহলে তুই এটা কেন মেনে নিচ্ছিস না? আর তুই এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? তখন ঝিল বলে, না, তোরা ভুল বুঝছিস, তোরা যেটা ভাবছিস সেটা না। তখন ঝিলের বন্ধুরা বলে, ঝিল, তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস নাকি? আমরা তোর সেই ছোটোবেলা থেকে বন্ধু, তোর সাথে বড় হয়েছি। তুই কেমন সেটা তো আমরা ভালো করেই জানি। আর তুই কেন যে কষ্ট পাচ্ছিস সেটা তো আমরা বুঝতে পারছি নাকি? তুই আমাদেরকে মিথ্যা বললেই কি আমরা মেনে নেব যে তুই সাক্ষ্যকে ভালোবাসিস না? আমরা তো জানি যে তুই সাক্ষ্যকে ভালোবেসে ফেলেছিস। তার জন্যই তো তুই কষ্ট পাচ্ছিস। আর তার জন্যই তো তার ওপর অভিমান করেই তো তুই চলে যাচ্ছিলিস। আবার তার কথাই সে তুই ফিরে এসেছিস। এটা তুই যদি সাক্ষ্যকে ভালোই না বাসতিস তাহলে তো আর সাক্ষ্যর কথা শুনতিস না। সাক্ষ্যর কথা শুনে বাড়িতে তো ফিরে আসতিস না। আমরা তোকে এতবার করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনিসনি। কিন্তু সাক্ষ্য সাক্ষ্য চ্যাটার্জি একবার বললো আর তুই ওর কথায় রাজি হয়ে গেলি। তার কথা শুনে তুই বাড়িতেও ফিরে আসলি। এমনকি তার বিয়েতেও তুই অ্যাটেন্ড করলি, তার বিয়েতেও গেলি। তার বিয়েতে সেজে গুজে গিয়ে দাঁড়িয়ে থাকলি, আবার নিজেকে কষ্ট দিলি। কেন কেন? যদি ওকে ভালোই না বাসতিস তাহলে তুই ওর কথা মতো ওর বাড়িতে কেন গিয়েছিলিস? তখন ঝিল বলে যে তোরা একটু ভুল বুঝছিস, তোরা বেশিই বুঝছিস। আমি যেটা ভাবিনি তোরা সেটাই ভাবছিস। তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আমি যদি ওনাকে ভালোবাসতাম, ওর কথা মতো ফিরে আসতাম, তাহলে নিশ্চয়ই আমি ওর বিয়েটা মেনে নিতাম না আর আমি ওর বিয়েতে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুই তো দেখলি আমি কেমন দাঁড়িয়েছিলাম। তখন ঝিলের এক বন্ধু ঝিলকে জিজ্ঞাসা করে, ঝিল, যে তোর আর সাক্ষ্যর মধ্যে কী কথা হয়েছে বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না যে তুই এভাবে ব্যাঙ্গালোরে যাওয়া ছেড়ে তুই এখানে এসে সাক্ষ্যর বিয়েটা অ্যাটেন্ড করছিস আর নিজের মধ্যে নিজে কষ্ট পাচ্ছিস। আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তুই তো ভালোই ভালোই ব্যাঙ্গালোরে যাচ্ছিলিস, তাহলে কেন কেন ওই সাক্ষ্যর কথা মতো তুই এখানে আসতে গেলি আর এভাবে আসতে গেলি? তুই তো নিজেকে কষ্ট ছাড়া আর কিছুই দিচ্ছিস না। আর ওইদিকে ওই সাক্ষ্য তো নিজেই খুব আনন্দে বিয়েটা করে নিল, একবারও তোর কথা ভেবে দেখলো না। তাহলে তুই কেন কষ্ট পাচ্ছিস? আমরা তো সেটাই বুঝতে পারছি না। ঝিল তখন তার বন্ধুর ওপর রেগে যায় এবং বলে যে তোরা এসব কথা বলবি না। ওই সাক্ষ্য চ্যাটার্জি নামে কোনো বাজে কথা বলবি না। আমি কোনো বাজে কথা শুনতে চাই না।
তখন এই কথা শুনে তো ঝিলের বন্ধুরা অবাক হয়ে যায় এবং ঝিলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে ঝিলকে খুঁজতে খুঁজতে স্বাক্ষর মেজো কাকিমণি ঝিলের কাছে চলে আসে এবং ঝিলকে দেখতে পেয়ে ঝিলকে বলে ওঠে যে অবশেষে তোমার স্বাদ মিটলো তো, তুমি নিজের চোখে দেখলে তো স্বাক্ষর চৈতিকে বিয়ে করে ফেলেছে। তাহলে তুমি এভাবে এখানে কেন সাজে আসতে গেলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি সাক্ষ্যর সাথে অত কী কথা আছে যে সাক্ষ্য বললো আর তুমি তার কথার মতো নাচতে নাচতে তুমি এই বাড়িতে বিয়ে দেখতে চলে আসলে, নাকি বিয়ে খাওয়ার জন্য আসলে, নাকি এটা ভেবেছো যে ব্যাঙ্গালোরে যাচ্ছি যখন তখন এত বড় একটা বিয়ের অনুষ্ঠান সেটা কিভাবে মিস করবে, এটা ভেবে কি তুমি এসেছো এখানে পাত পেরে খাওয়ার জন্য কি এসেছো? আচ্ছা, যখন এসেই পড়েছো তখন যাওয়ার আগে নিশ্চয়ই তুমি খেয়ে যাও, তুমি আর তোমার বন্ধুরা এখানে পেট ভরে খেয়েও যাও। তোমার মনে থাকবে যে তুমি সাক্ষ্য চ্যাটার্জির বাড়িতে গিয়ে তার বিয়েতে খেয়ে এসেছিলে, তার এক্স ওয়াইফ হয়ে তার বিয়েতে তুমি নিজে দাঁড়িয়েছিলে, নিজে দাঁড়িয়ে সাক্ষ্য আর চৈতিটা বিয়ে দেখেছো। তখন ঝিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সে খুব অপমানিত বোধ করছে কিন্তু সে কিছুই বলতে পারছে না। তখন পাশ থেকে ঝিলের বন্ধু বলে ওঠে যে আপনি এভাবে ঝিলকে আমাদের সামনে এভাবে অপমান করতে পারেন না, আপনার ছেলের জন্যই তো, আপনার বাড়ির ছেলের জন্য তো ঝিল এখানে এসেছে। তখন মেজো কাকিমণি বলে স্বাক্ষর, হ্যাঁ সেটাই তো বুঝছি না, যে সাক্ষ্য বললো আর ঝিল চলে আসলো। আচ্ছা ঝিল, তোমার গলায় যে গহনাগুলো আছে সেগুলো নিশ্চয়ই তুমি কোথাও না কোথাও থেকে পেয়েছো, নাকি সাক্ষ্য তোমাকে কিনে দিয়েছো বলো তো? তোমার নিশ্চয়ই এত বড় গয়না, এত দামি গয়না নিশ্চয়ই তোমার ছিল না, নিশ্চয়ই তুমি কিনেছো। আচ্ছা, তুমি কি সাক্ষ্যকে ব্ল্যাকমেল করলে নাকি, যে সাক্ষ্য তোমাকে এত বড় একটা জিনিস মানে এত গহনাগাটি সব কিনে দিল, তার উপর এত দামি বেনারসি সেটাও কিনে দিল? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি এই গহনাগুলো কি সাক্ষ্যকে ব্ল্যাকমেল করে নিয়েছো? আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে সাক্ষ্য চলে আসে। সাক্ষ্য এসে তখন তার মেজো কাকিমণিকে বলছে যে কাকিমণি, তুমি এভাবে ঝিলকে অপমান করছো কেন? ঝিল তো কোনো দোষ নেই এখানে, ঝিল তো বলেনি যে ওকে এই গহনাগুলো কিনে দিতে হবে, আমি তো ওকে জোর করে দিয়েছিলাম গহনাগুলো, ও আমার বিয়েতে যেতে আসে তার জন্যই আমি দিয়েছিলাম। আর তুমি কিছু না জেনে না শুনে তুমি ঝিলকে অপমান করছো, এটা তো কোনোভাবে মেনে নিতে পারি না আমি। আমার জন্যই তো ঝিল এখানে এসেছে, নাহলে তো ও চলেই যাচ্ছিল। আমি বললাম বলে অনেকবার করে ওকে রিকোয়েস্ট করলাম বলে, তার জন্যই তো, আমার রিকোয়েস্ট রাখার জন্যই তো এখানে এসেছে, আমার কথা পালন করার জন্যই তো এসেছে। তখন এসব দেখে তো স্বাক্ষর মেজো কাকিমণি অবাক হয়ে যায় এবং তার মেজো কাকিমণি বলে ওঠে যে সাক্ষ্য, তুই এই বস্তির মেয়ে ঝিলের জন্য তুই আমাকে এইভাবে ঝিলের সামনে অপমান করছিস? তখন সাক্ষ্য বলে, আর ভুল তো তুমিই করেছো মেজো কাকিমণি, আমি তো মিথ্যা কিছু বলিনি, তুমি ভুল করেছো, ঝিলকে অপমান করেছো, তার জন্যই তো আমি সেটা বলছি, না হলে নিশ্চয় তো আমি এমনি এমনি আর কথাগুলো বলছি না। তুমি ভুল করেছো বলেই তো আমি বলছি না, না হলে তো আমার ইচ্ছা হয়নি যে আমি তোমাকে ঝিলের সামনে এভাবে অপমান করব। তুমি ঝিলকে অপমান করছো, এটা দেখেই তো আমি তোমার কথার জবাব দিচ্ছি। ঝিল তো কিছুই বলছে না, ঝিল তো চুপচাপ দাঁড়িয়েছে, তাই না? তাহলে তুমি এখানে এসে এত কথা কেন বলছো? তখন ঝিলের মানে সাক্ষ্যর মেজো কাকিমণি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাক্ষ্য ঝিলের কাছে আসে, ঝিলকে বলে, ঝিল এবার তুমি হ্যাপি তো? তোমার কথা মতো কিন্তু আমি চৈতিকে বিয়েটা করে ফেলেছি, কিন্তু তুমি এটা মনে রাখো, চৈতিকে কখনো কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারবো না, কারণ আমি কিন্তু তোমাকেই ভালোবেসে ফেলেছি। তখন পাশে দাঁড়িয়ে থাকে ঝিলের বন্ধুরা এই কথাটা শুনে অবাক হয়ে যায় এবং তখন ঝিলের বন্ধুরা বলে ওঠে যে আপনি কেমন মানুষ বলুন তো, আপনি বিয়ে করলেন, আবার ঝিলকে এখানে দাঁড়িয়ে থাকতে বললেন, আবার বিয়ের পরে এখন ঝিলকে এসে বলছেন যে আপনি ঝিলকে ভালোবাসেন, চৈতিকে মেনে নিতে পারবেন না। আপনি যখন চৈতিকে মেনে নিতে পারবেন না, তাহলে কেন শুধু শুধু বিয়েটা করতে গেলেন? চৈতিকে কেন বিয়ে করলেন? এখন চৈতি ম্যাডাম তো আপনার বউ, তাই না? আর তাছাড়া আপনি যদি ঝিলকে ভালোবেসে থাকতেন তাহলে ঝিলকে নিশ্চয়ই ডিভোর্সটা দিতেন না, ডিভোর্সটা তো আপনিই দিয়েছিলেন, তাই না? এখন ডিভোর্স দেওয়ার পর আবার বিয়ে করার পর আপনি এসে বলছেন যে ঝিলকে ভালোবাসেন। আপনি সবার সামনে ঝিলকে অপমান করেও কি শান্তি পাননি, নাকি ঝিলকে আবার নতুনভাবে সবার সামনে অপমান করার জন্য নতুনভাবে প্ল্যান তৈরি করছেন যে যাতে ঝিল আরও অপমানিত হয়? তখনই সাক্ষ্য রেগে যায়, সাক্ষ্য রেগে গিয়ে তার বন্ধুদের বলে, ঝিলের বন্ধুদের বলে যে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা তোমার বন্ধু ঝিলকে জিজ্ঞাসা করো, ঝিলকে জিজ্ঞাসা করো না যে আমি কি বলেছিলাম আর ঝিলের সাথে আমার কি কথাটা হয়েছে, তুমি সেটা জিজ্ঞাসা করলেই তো পারতে। তখন এই কথা শুনে তো ঝিলের বন্ধুরা অবাক হয়ে যায়। ঝিলের বন্ধুরা তখন ঝিলকে প্রশ্ন করতে থাকে যে কী এমন ঘটেছিল যে সাক্ষ্য এইভাবে বলছে। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, ঝিল যখন বলছে না, আমি তাহলে সত্যি কথাটা তোমাদেরকে বলে দিই। এরপর সাক্ষ্য নিজের মুখেই বলে যে কী কী ঘটেছিল। আর ঝিল তাকেই বলেছিল যে চৈতিকে বিয়ে করতে, সে চায় না যে আবার সবাইকে অপমানিত হোক। আর বিয়ের আয়োজন যখন করা হচ্ছে আর একজন মেয়ে তার বিয়ের জন্য অপেক্ষা করে বসে আছে, আর সে এই বিয়েটা কোনোভাবে ভাঙতে চায়নি।
তার জন্যই তো আমি জোর করে ঝিলের কথা মতো বিয়েটা করলাম, বিয়েতে রাজি হলাম, নইলে তো আমি বিয়েটা করতে চাইনি। আমি তো ঝিলকে ভালোবেসেছিলাম, ঝিলকে বলেছিলাম যে আমি ঝিলকে ভালোবাসি। তা সত্ত্বেও ঝিল তো আমাকে জোর করলো যে চৈতিকে বিয়ে করার জন্য। তার জন্যই তো আমি বিয়েটা করেছি। তখন তো ঝিলের বন্ধুরা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে এমন ঘটনা তারা নিজের চোখে দেখছে, যেখানে সাক্ষ্য চ্যাটার্জি নিজে বলছে যে সে ঝিলকে ভালোবাসে, অথচ ঝিল কোনো কথারই উত্তর দিচ্ছে না। ঝিলের বন্ধুরা ঝিলকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে ঝিল, সাক্ষ্য যেটা বলছে সেটা কি আসলেই সত্যি?